হ্যালো ছোট ছোট ভাইরা, সবাই কেমন আছো? কি অবস্থা একটু বলো তো। একেবারেই ঠিক সন্ধ্যায় আজকে তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। শনিবারে মনে হয় একটু সন্ধ্যার দিকে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। অন্যান্য দিনে দেখা গেল যে একটু বেশি রাত হয়ে যায়, তাই তো? তো আগে বলো কে কেমন আছো, তারপরে আমরা আস্তে আস্তে পড়াশোনার মধ্যে ঢুকবো। আজকের টপিক অ্যাকচুয়ালি অনেক সহজ টপিক, পড়তে একটুও কষ্ট হবে না। আগে বলো যে কে কেমন আছো, সেটা একটু বলো আগে। ওকে, ক্লাসে মোটামুটি উপস্থিত ভালোই দেখা যাচ্ছে। ওকে, ওকে, ভালোই আছো সবাই? হ্যাঁ। হুম, ঠিক আছে। হ্যাঁ, সালাম নিচ্ছি, নমস্কার নিচ্ছি, সমস্যা নাই। আমার যেটুকু নেওয়ার আমি নিয়ে নিচ্ছি। আসলে তোমরা এই মুহূর্তে ক্লাসে প্রায় 500 স্টুডেন্ট উপস্থিত। তো সবারটা তো আসলে রিপ্লাই করা সম্ভব না। এই জন্য আমি আমার মতো নিয়ে নিচ্ছি। তুমি আমাকে সালাম জানাচ্ছ, আমি সালামের হয়তো উত্তর দিচ্ছি না, বাট আমি ভিতরে ভিতরে সেটা ধারণ করছি। আচ্ছা, একজন বলছে ভাইয়া খুব গরম লাগছে। আসলে সত্যি কথা বললে আমি যতটুকু জানি বাংলাদেশের মোটামুটি সব জায়গায় এখন গরম। আর গরম আসলে আমরা এখন একটু কম সহ্য করতে পারি, এটা ঠিক। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, এটা হচ্ছে প্রকৃতির একটা অংশ। যেমন এখন যদি ভাই ওইভাবে গরম না পড়ে, এই যে কিছুদিন পরে কিন্তু তুমি আম কাঁঠাল কিন্তু সেভাবে খেতে পারবা না। বুঝতে পারছো? কারণ আম কাঁঠাল খেতে গেলে কি তোমার কিন্তু এই গরমটার প্রয়োজন আছে। কারণ এই গরম না হলে তো আম কাঁঠাল পাকবে না। ঠিক আছে, আবার এই যে এখন গরম লাগছে বিদায় 2 দিন পরে আবার বর্ষা হবে। বর্ষাতে আবার দেখা গেল প্রকৃতি ঠান্ডা হয়ে যাবে। তখন মানুষ আহ শাকসবজি ধান এটা সেটা লাগাবে। এই তো জীবনটা এরকমই। অর্থাৎ এগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান চলতে থাকে। তো সবই জীবনের অংশ। এটাকে আমাদেরকে স্বাভাবিকভাবে নিতে হবে। এখন তুমি যদি মনে করো যে "আহ, এই গরমের কি দরকার ছিল", একটা কথা মনে রাখবে যে প্রকৃতিতে সবকিছুই দরকার আছে। হয়তো আমরা সেটা সহ্য করতে পারি পারি না, বা আমাদের ভালো লাগে খারাপ লাগে অনেক কিছু। কিন্তু দেখা যায় যে প্রকৃতি যেভাবে হোক সবকিছু ব্যালেন্স করে চলতে পছন্দ করে। তো আমরাই হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করে ফেলছি, আর এই কারণে এটা হচ্ছে। বুঝতে পারছো? একটা সময় ছিল আসলে এত গরম পড়তো না। তোমরা দেখেছো গত বছর কিন্তু প্রচুর গরম পড়েছে। কিন্তু দিন যত যাচ্ছে গরমের মানে পরিমাণটা আরো বাড়ছে। কিন্তু এই যে গরম এত পড়ছে এর জন্য তো প্রকৃতি দায়ী না, আমরা মানুষ দায়ী। তা তোমরাও জানো যে মানুষের জন্যই মূলত এই আজকে প্রকৃতি এতটাই বিনষ্ট হয়ে যাচ্ছে, সেটার ফলশ্রুতিতে সবকিছু এগুলো দেখা যাচ্ছে। তাই তো? তো যাই হোক, আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা পড়াশোনা করি, আমরা অন্যদের থেকেও একটু সচেতন। আমরা অন্যদের থেকেও একটু সতর্ক থাকবো। আমি সবসময় একটা কথা বলি যে আমরা আহ, একটা দুইটা করেও যদি ভালো কাজ করি তাহলে আসলে অনেক কিছু হয়ে যায়। যেমন তোমরা এই মুহূর্তে ক্লাসে যারা উপস্থিত আছো, তোমরা কিছু দরকার নেই। তোমরা এবছর আর এই যে 2-1 মাস পরে বর্ষাকাল চলে আসবে, বর্ষাতে একটা টার্গেট করো, সবাই টার্গেট করো। ঠিক আছে? এবং তোমরা হচ্ছে এটা করে আমাকে গ্রুপে দেখাবা। ঠিক আছে, এখন না দেখাও, 2 দিন পরে দেখাও যে যে কোনো একটা গাছ আমরা সবাই মিলে প্রত্যেকে একটা একটা করে গাছ এবছর লাগাবো। বেশি দরকার নেই, জাস্ট একটা করে গাছ প্রতি বছর আমরা যদি লাগাই, দেখবা 10 বছরে 10টা গাছ কিন্তু লাগানো হয়ে যাবে। হয়তো 10 বছর শুনতে অনেক সময় লাগছে, কিন্তু না, 10টা বছর দেখতে দেখতে চলে যায়। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে উম, এই ছোট ছোট ভালো কাজগুলো কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। তুমি এবছর বর্ষাকালে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো সবাই হচ্ছে একটা করে গাছ লাগাবা, এবং সেই গাছটা লাগিয়ে সেটা আমাদের যে শিখবো জিতবো গ্রুপ আছে, অন্যান্য একাডেমিক কোর্সের যে গ্রুপগুলো আছে, তুমি সেখানে সুন্দর করে গাছের ছবিটা দিয়ে পোস্ট করে দিবা, যেন তোমারটা দেখে আরো একজন শেখে, আরো একজন অনুপ্রাণিত হয় যে আমি ভাইয়ের কথা শুনে গাছটা লাগিয়েছি, এই যে আমার গাছ, তোমরাও সবাই গাছ লাগাও। একটা একটা করে গাছ যথেষ্ট, বেশি দরকার নেই।
এখন তুমি বলতে পারো গাছ কেনার টাকা নেই, টাকা পাবো কোথায়, এটা সেটা, আর এত দরকার নাই। এই যে কিছুদিন পরে আম খাবা, আম খেয়ে তো আমের কত আটি ফেলে দিবা, ওখান থেকে একটা গাছ হয়ে যাবে, ওই গাছটা নিয়ে তুমি লাগাও। ঠিক আছে? তোমাকে যে হাজার হাজার শত শত টাকা খরচ করে গাছ কিনতে বলছি তা না, যে কোনো একটা গাছ লাগাও। তো চলো আমরা আস্তে আস্তে আমাদের মূল ক্লাসে প্রবেশ করি, এবং তোমরা দেখতে পাচ্ছ আজকের ক্লাসের যে মূল অংশ, অর্থাৎ শব্দ গঠন এবং উচ্চারণ, আমরা এই টপিকগুলো নিয়ে আজকে কাজ করব। শব্দ গঠন বা শব্দ, এটা ব্যাকরণের কিন্তু বেশ বড় একটা চ্যাপ্টার। আর উচ্চারণ এটা খুবই সহজ চ্যাপ্টার, কিন্তু কেন জানি দেখা যায় যে ছেলেমেয়েরা এই সকল চ্যাপ্টারগুলো পড়তে যে খুব একটা কমফোর্টেবল না। ঠিক আছে? তো আমরা আজকের এই ঘন্টাখানেকের ক্লাসে আমি আশা করব যে আমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করব, কেননা আজকের ক্লাসের মাধ্যমেই আমার কেন জানি মন বলছে এখান থেকে এসএসসি পরীক্ষায় অন্তত 3টা থেকে 4টা ক্লাস, সরি 3টা থেকে 4টা প্রশ্ন এখান থেকে থাকবে আজকের ক্লাস থেকে। 3 থেকে 4টা প্রশ্ন থাকবে কোথায়? এসএসসিতে। এসএসসিতে আসলে আমরা যদিও এখন ক্লাস 8-এ পড়ছি, সরি ক্লাস 9-এ পড়ছি, কিন্তু এই দিন যাবে দেখতে দেখতে দেখবা সামনের বছর দেখতে দেখতে চলে আসছে, তারপরে দেখবা যে এসএসসি পরীক্ষা চলে আসছে। তো শুধু যে সামনের বছরের কথা বলছি এটা কিন্তু তা না। ক্লাস 9-এ তোমার তো সামনে বার্ষিক পরীক্ষা হবে, ক্লাস 10-এ উঠে তুমি প্রথম সাময়িক পরীক্ষা দিবা, তারপর প্রি টেস্ট দিবা, টেস্ট পরীক্ষা দিবা। দেখবে এই শব্দ থেকে প্রত্যেকটা পরীক্ষায় 2টা 3টা 3টা 4টা এই ধরনের প্রশ্ন থাকবে। তো আমরা আজকে শব্দ গঠন নিয়ে অনেক কাজ করব, অনেক সময় দিব শব্দ গঠনে, এবং এর সাথে আমরা উপসর্গ আলোচনা করব। তো আমরা এই যত আলোচনায় যাই না কেন, তার আগে আমরা একেবারে আজকের ক্লাসের সবচেয়ে যে ফালতু টপিক, সবচেয়ে সহজ যে টপিকটা, এই ফালতু টপিক সহজ টপিকটা আগে একটু শেষ করে নিই। তারপরে এর থেকেও যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, যে শব্দ কিভাবে গঠিত হয়, উপসর্গ নিয়ে আমরা আলোচনা করব। তো আগে এই ইজি টপিকটা আগে একটু শেষ করে নিই 5 মিনিটের মধ্যে। ঠিক আছে? উচ্চারণ। দেখো, এই উচ্চারণ টপিকটা মানে আমার কাছে বরাবরই খুবই সহজ লাগে, কিন্তু আমি দেখছি যে আমাদের দেশে অনেক শিক্ষার্থীদের এই টপিকটা কেমন যেন একটু মানে আমি কি বলবো, একটু বিরক্তি লাগে, একটু অস্বস্তি লাগে এগুলো পড়তে। এখন এই অস্বস্তি বিরক্তির পিছনে কারণ আছে, আমি এটা ঠিক করে দিব। তবে তুমি শুরুতেই মাথায় ঢুকিয়ে রাখো যে এই টপিকটা কম্পারেটিভলি অনেক 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 সহজ একটা টপিক। ঠিক আছে? তবে তার আগে আমরা 2টা তথ্য একটু মনে রাখি, জাস্ট এই 2টা ইনফরমেশন। অনেক সময় এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসছে, দেখা গেছে যে বাংলা ভাষার মূল ধ্বনি কয়টি। কোনটা কোনটা মূলধ্বনি আমাদের জানার দরকার নেই, জাস্ট আমরা জেনে রাখছি ক্লাস 9-10 এসএসসি পরীক্ষায় এমসিকিউ হিসেবে প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষায় মূলধ্বনি কয়টি। আমরা মনে রাখবো 37টি, এবং বাংলা ভাষায় বর্ণ রয়েছে কয়টি? 50টি। বাংলা ভাষায় বর্ণ কয়টি রয়েছে? 50টি। আমরা তো জানি, তারপরেও আমি একবার একটু লিখে দিচ্ছি। স্বরবর্ণ হচ্ছে 11টি, আর ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ 39টি। ঠিক আছে? বাংলা ভাষায় যদি পরীক্ষায় প্রশ্ন আসে স্বরবর্ণ কয়টা, আমরা মনে রাখবো স্বরবর্ণ 11টি, এটা আমরা জানি। আর ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। তাহলে 11 আর 39 মিলে কয়টা হলো? 50টি। ঠিক আছে? পরীক্ষায় 2 ধরনের প্রশ্ন আসতে পারে। স্বরবর্ণ কয়টি? উত্তর এটা। ব্যঞ্জন বর্ণ কয়টি? এটা। আর এই 2টা মিলে বাংলা বর্ণমালায় টোটাল বর্ণ কয়টা রয়েছে? 50টি। ওকে, থ্যাংক ইউ। এবার এই উচ্চারণের বিষয়টা আমি একটু সহজ করে দিই। দেখো, বেশি প্যাচ লাগাবা না। তুমি যত কমপ্লিকেটেড করবা যে কোনো সহজ জিনিস, সেটা তত বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। বেটার সবকিছু একটু সহজভাবে ভাবো। তোমাদের সমস্যা হচ্ছে যে তোমরা সবকিছু অনেক কঠিন করে ভাবো, বাবা রে এইটা এই ওইটা সেই, আর তখনই আসলে বিষয়গুলো কঠিন হয়েছে। যেমন উচ্চারণ টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে কেমন জানো?
কথার কথা আমি বললাম যে মনে করো যে আমি লিখছি অ তয় রস্যিকারের তি, অতি হলো। কিন্তু বাস্তব জীবনে আমরা যখন এটা উচ্চারণ করি, আবার বলছি, বাস্তব জীবনে আমরা যখন এটা উচ্চারণ করি তখন এটা কি কেমন উচ্চারণ করি তুমি বলো তো? নিজের কাছে নিজে প্রশ্ন করো, আরেকজনের কথা বাদ দাও। আমরা যখন বাস্তব জীবনে উচ্চারণ করি আমরা কিন্তু উচ্চারণ করি ঠিক এইরকম, ও তয় রস্যিকারের তি, অতি। তাহলে আমার কথা হচ্ছে ভাইয়ারা, পরীক্ষায় প্রশ্ন এসেছে অ তয় রস্যিকারে অতি শব্দের বাস্তবে উচ্চারণ কোনটা? কথার কথা পরীক্ষায় প্রশ্নটা হয়েছে, হতেই পারে। তাহলে আমার কথা হচ্ছে এটা আমার কেন মুখস্থ করতে হবে? এটা তো মুখস্থ করার কোনো টপিক না, এটা কমন সেন্সের টপিক। যেমন আমি কি করছিলাম এতক্ষণ ধরে, আমি কলম দিয়ে লিখছিলাম। তো কলম বানান কি? ক ল ম, কলম। এবার আমি তো লিখলাম কলম বানানটা। এবার বাস্তব জীবনে আমি যখন এটা উচ্চারণ করি, উচ্চারণটা দেখো তো এরকম হয় কিনা, ক লয়কার ম, কলম। ঠিক আছে কিনা? আমার ভুল হলে তুমি বলো যে ভাই আপনার ভুল হচ্ছে। তাহলে 9, 10 এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে যে কলম শব্দটা দিয়ে বলবে এই শব্দের বাস্তবে উচ্চারণ কোনটা। তো যদি এইটা আসে আমি কি উত্তর করতে পারবো না? এটা কি খুব কঠিন? একটু আগে সন্ধ্যা হলো, তুমি আমাকে বললে যে আমি খেলা করে আসলাম, মানে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা করে আসলাম। তো যখন তুমি খেলা লিখছো দেখো তো বানানটা এরকম কিনা? অবশ্যই এরকম। কিন্তু যখন তুমি বাস্তবে উচ্চারণ করছো দেখো তো উচ্চারণ এরকম করছো কিনা, খেলা, খেলা। তাই বলে আবার খালা উচ্চারণ করো না কিন্তু, খেলা। তাহলে আমি যে 2-3টা উদাহরণ দিলাম এটার মাধ্যমে তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি, আমি কি বোঝাতে পেরেছি কিনা শিওর না, তবে আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। সোজা কথা, পরীক্ষায় প্রশ্ন আসবে একটা শব্দ দিয়ে বলবে যে ওই শব্দের উচ্চারণ কি। তুমি যদি এই প্রশ্নের উত্তর করতে চাও তোমাকে যেটা করতে হবে, জাস্ট তুমি বাস্তব জীবনে যেমনটা উচ্চারণ করে থাকো তুমি সেটাই লিখে দিয়ে আসবা। লেখা মানে তোমার সামনে এমসিকিউ থাকবে, তুমি সেটা উত্তর করে দিয়ে আসবা, আশা করি হয়ে যাবে। চলো আমরা এরকম কিছু উচ্চারণ একটু দেখি, দেখি এটা কঠিন কোথায়, আমি তো কিছু বুঝি না। অন্যায় এটা বানান, আমরা বাস্তব জীবনে উচ্চারণ এরকম করি কিনা, অন্যায়। অসীম, আমরা যখন লিখি দন্তস্বর লিখি, কিন্তু যখন আমি উচ্চারণ করি দেখো তো তালব্যস্বর মতো উচ্চারণ করি কিনা। জাস্ট থিঙ্ক ইয়োরসেলফ, এটা তেমন কঠিন কিছু না। আমি লিখ উচ্চারণ করি তখন এ ধরনের উচ্চারণ করি কিনা, নো দি। পদ্য, অ দয় জফলা, কিন্তু দেখো তো ভাই উচ্চারণ করি এরকম কিনা, ওদ দো। তাহলে আমার কথা পরীক্ষায় প্রশ্ন এসেছে, আমি কেন এটা পারবো না? আমি লিখছি জ্ঞান এভাবে, জ্ঞান, কিন্তু বাস্তবে উচ্চারণটা আমি এরকম করি কিনা, জ্ঞান, জ্ঞানী। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই আমি চন্দ্রবিন্দু না দিলে সমস্যা আছে কিনা। আপাতত এই মুহূর্তে চন্দ্রবিন্দু না দাও, 2-4 বার পরও দেখবে অটোমেটিক তোমার চন্দ্রবিন্দু মাথায় চলে আসবে। মনে রাখবা যে সকল শব্দ উচ্চারণ করতে যে কিছুটা নাকের সহায়তা নিতে হয় সেই সকল ক্ষেত্রে চন্দ্রবিন্দু চলে আসে। যেমন জ্ঞানী, তুমি একটু আমার সাথে উচ্চারণ করো তো, জ্ঞানী। দেখবা কেন জানি একটু নাকের সহায়তা লাগছে, আর তুমি নাকটা চেপে ধরে জ্ঞানী বলতে যাও তখন বুঝবা যে আসলে নাকের হেল্প লাগে কিনা। জ্ঞান, অবশ্যই নাকের হেল্প লাগে। আশা করছি বিষয়টা বোঝাতে পারছি। দেখো এখানে আমার কাছে মনে হয় এগুলো এতটাই সহজ, এখানে পড়ানোর কিছুই নাই রে ভাই, কিন্তু ছেলেমেয়েরা এগুলো কঠিন মনে করে। আরেকটা কথা তোমাদের বলে দিই, এই কোনো নিয়ম পড়ার দরকার নাই আপাতত। আমি বলে দিচ্ছি নিয়ম পড়ার দরকার নাই।
নিয়ম আপাতত বাদ। আগে প্রত্যেকটা শব্দের উচ্চারণ ভালোভাবে জেনে নি, বুঝে নি, তারপরে নিয়ম যদি দরকার হয় পড়ব। এই মুহূর্তে নিয়মের দরকার নেই। নিয়ম বাদ, পরে পড়ব। তোমরা কি করো, ওই যখনই নিয়ম পড়তে যাও, ওই নিয়ম পড়তে যাও, তখনই মাথা কিছুটা হলেও হ্যাং হয়ে যায়। আমি কি বোঝাতে পারছি? তো আপাতত নিয়ম বাদ, আমরা মূল জিনিসগুলো পড়ে নিই। কত সহজ। তৃতীয়, আমি লিখছি এভাবে, বাস্তবে দেখো তো উচ্চারণ এভাবে করি কিনা, তৃতীয়। আমি তো বলবো এটা ওকার দিলে আরো ভালো হয়, দিয়ে দিলাম তৃতীয়। দেখো কত সুন্দর হচ্ছে। তৃণ, তৃণ। ক্লিয়ার? থ্যাংক ইউ। তো আমি ভাই এটা নিয়ে বেশিক্ষণ কথা বলতে চাচ্ছি না, কেননা এর থেকেও আমার অনেক কাজ আছে, আমি সেদিকে যাই। তোমরা একটু লক্ষ্য করে দেখো তো, তুমি হয়তো এই শব্দগুলো এরকম লেখো, কিন্তু বাস্তব জীবনে উচ্চারণ এরকম করো কিনা, জাস্ট থিঙ্ক ইয়োরসেলফ। আমি বলছি, বড় একা লাগে, মেঘেরও খেলা আকাশও পারে। গানটা কেমন যেন, বড় একা লাগে এই আকাশে, মেঘেরও খেলা আকাশ পারে। এবার মনে পড়ছে। তো এই যে আমি লিখছি একা, কিন্তু বাস্তবে উচ্চারণ একা। বেলা আমি লিখছি, কিন্তু বাস্তবে উচ্চারণ হচ্ছে বেলা। ওই যে আজকে একটু আগে বলতেছিলাম খেলা, খেলা। তো আমি কি বলতে চাচ্ছি রে ভাই, আমি লিখছি হয়তো এটা, কিন্তু বাস্তব জীবনে উচ্চারণ আমি যেটা করি, আমি সেটাই পরীক্ষার হলে ধুমধাম করে উত্তর দিয়ে আসবো, শেষ। এত সহজ টপিক, কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়েরা এগুলো ভুল করে। আমি আশা করছি আজকের পর থেকে এগুলো আর ভুল হবে না। কোন বর্ণের কি উচ্চারণ, এই নিয়ম সব বাদ, শুধু মূল শব্দের যেটা উচ্চারণ এটা পড়ে যাবা। এটাই পরীক্ষায় প্রশ্ন আসবে, এটাই পারবা। আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। বফলার উচ্চারণ আমার নিয়ম পড়ার দরকার আছে? কেন নিয়ম পড়বো? ত্বক বানান আমি তয়ের নিচে ব দিচ্ছি, কিন্তু বাস্তব জীবনে আমি যখন উচ্চারণ করি, আমি কি নিচে ব দিয়ে উচ্চারণ করি? অশ্ব লেখার সময় তালব্যস্যর নিচে ব হয়, কিন্তু আমি যখন উচ্চারণ করি অশ্ব। বোঝা গেছে? এই এর মধ্যে কঠিন কি আছে, আমাকে এটা বলো যে ভাইয়া, আমার কাছে এটা কঠিন লাগে এই জায়গাটা। শ্মশান, স্মরণ, গ্রীষ্ম। এই যে গ্রীষ্ম বানানটা পরীক্ষা অনেকবার আসছে, কিন্তু বাঙালি উচ্চারণ করে গ্রীষ্মকাল। এই যে এখন প্রচুর গরম করলে বললে না, এই যে এখন উচ্চারণ করবে কি গ্রীষ্মকাল। আহা, উচ্চারণ কিন্তু গ্রীষ্ম, নট গ্রীষ্ম। ক্লিয়ার? থ্যাংক ইউ। জন্ম আমার ধন্য হলো, জন্মেছে দেশে। এই যে জন্ম, অনেকে উচ্চারণ করে জন্ম, মানে উচ্চারণের এত ভয়াবহ অবস্থা। এই জন্য আজকাল তোমাদের বইয়ে এগুলো ঢোকানো হয়েছে। এখান থেকে ৫-৭ বছর আগেও বইয়ে উচ্চারণ ছিল না। মানে আগের যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা মুনির চৌধুরী স্যারের, এই বইয়ে ছিল না। কেন ছিল না? তখন পোলাপান এগুলো উচ্চারণ করতে পারত। ইদানিং উচ্চারণের সমস্যা এত বেশি যে বাধ্য হয়ে এটা দেওয়া হয়েছে। বাট আমার কাছে সবসময় মনে হয় যে এটা খুবই সহজ টপিক। এই যে কতগুলো উদাহরণ এখানে দেওয়া হয়েছে। আমি বলছি সকাল, উচ্চারণের সময় দেখো তো তালব্যস্যার মতো উচ্চারণ করি কিনা, স। সোম, সো, দেখো তো ওকারের মতো উচ্চারণ করি কিনা। তো তুমি যেটা উচ্চারণ করবা, তুমি সেটাই উচ্চারণ করবা এবং সেটাই লিখে দিবা। আর যেহেতু আমরা দেখতে দেখতে এই টপিকটা শেষ করে ফেললাম, আমরা এখন ছোট্ট করে, আমি যেটা করি, আমি কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি। আপনারা সবাই একটু কাইন্ডলি কমেন্ট বক্সে উত্তর করে জানাবেন। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, এ বর্ণের স্বাভাবিক উচ্চারণের উদাহরণ কোনটি? এটা বুঝে শুনে উত্তর করেন, সবাই পারবেন।
ওকে, প্রশ্নটা হচ্ছে যে এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ বলতে কি বুঝায়? স্বাভাবিক উচ্চারণ বলতে বুঝায় এমন একটা শব্দ বলো যে শব্দে এ বাস্তবে ঠিক এর মতো উচ্চারণ হয়েছে। তাই ছাড়া আর কোথাও স্বাভাবিক উচ্চারণ হয়নি। বেলা, আমরা বলতেছি বেলা, লিখতেছি, বাট উচ্চারণ করি দেখো তো বেলার মতো কিনা। দেশ, দ একার হয়েছে একার। ঘ, খেলা, ক্ষয় জফলা আকার লয়াকার খেলা। দেখো তো একটা, ইয়া, দেখো তো এরপরে একটা জফলা বলি কিনা আমরা। তাহলে একটু ঠান্ডা মাথা চিন্তা করে দেখো, একমাত্র স্বাভাবিক উচ্চারণ হচ্ছে দেতে এসে এই যে এখানে দয় একারে দিয়ে এখানে একারের মতো উচ্চারণ হয়েছে। আর প্রত্যেকটা জায়গায় একার থেকে হয়ে গেছে ইয়া। একটু ঠান্ডা মাথায় নিজে চিন্তা করে দেখো, প্রত্যেকটা জায়গায় একার উচ্চারণ হয়ে গেছে ইয়ার মতো, ব্যাঁ, ন্যা, হ্যাঁ, তাই না? কিন্তু একমাত্র দেশে যে দেখো এখানে একারের মতো উচ্চারিত হচ্ছে। তাহলে দেখো কত সহজ। আচ্ছা হ্যাঁ, একজন বলতেছো যে ভাইয়া অনেকে দেশ বলে। ভাই যারা দেশ বলে তাদের হাত থেকে একটু দূরে থাকো না, তুমি তো অন্তত বলো না ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তাহলে তুমি কি দেশের মাটি বলো নাকি দেশের মাটি বলো? নিজের কাছে নিজে প্রশ্ন করো। এখন যারা বলে ভাই ওদের কথা বাদ, ওদের কথা বাদ, তুমি ওদের সাথে তুমি তুলনা করতেছো কেন? নেক্সট কোয়েশ্চেন, পদ্য শব্দের উচ্চারণ কোনটি? এসএসসি পরীক্ষার প্রশ্ন, আমরা একটু উত্তর করি সবাই দ্রুত। থ্যাংক ইউ মাহিনুর। দু একজন বলতেছে ভাইয়া গান শুনান। আর রে গান শোনানোর সময় আছে, আগে এই গান তো শেষ হোক। এই গান আগে শেষ করো, তারপরে অন্য গান গাওয়া যাবে। ও আমার দেশের মাটি তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছো, আমাদের মানে দেশাত্মবোধক গানগুলো কত হার্ট টাচিং। আমি এখনো যখন দেশাত্মবোধক গান শুনি, মানে কি বলবো, বলতে একটু লজ্জা লাগতেছে তাও বলি, আমার চোখে পানি চলে আসে। বুঝতে পারছো? আমি বলছি না আমি খুব দেশপ্রেমিক, কিন্তু আমার গায়ের লোম শিউরে ওঠে। এই যেমন একটা গান ও আমার দেশের মাটি, এই গানটা তুমি যদি মন দিয়ে শোনো একেবারে মনে প্রাণে, দেখবা তোমারও চোখে পানি চলে আসবে। হুম, আমি এই বলতেছি তো আমার চোখে কেমন মানে পানি পানি চলে আসতেছে, বিকজ গান তো আসলে কি বলবো তোমাদের, গানটা একজন লেখক বা গীতিকার যখন লেখেন, এটা মানে একটা গানের একটা লাইন থেকে অনেক কিছু শেখার আছে রে ভাই। তোমাকেও টাচ করছে, তোমার হৃদয়ে যে স্পর্শ করছে, তাই না? তো হার্ট টাচিং জিনিসগুলো স্পর্শ করছে, তো তার মানে কি ওটার মধ্যে একটা শক্তি আছে, একটা কবিতার মধ্যে, একটা গানের মধ্যে, একটা গল্পের মধ্যে। এখন তুমি যদি উল্টা পাল্টা গান শোনো, উল্টা পাল্টা কবিতা শোনো, এর জন্য তো তুমি দায়ী রে ভাই, আর একজন তো আর দায়ী না, তাই না? ভালো সাহিত্য চর্চা করতে হবে, তা না হলে নিজের মানসিক বিকাশ ঘটবে না ভাই, এত সহজ না। তো এ বর্ণের উচ্চারণ কত রকমের, দ্রুত উত্তর করি আমরা। এটা বই থেকে সরাসরি দেওয়া হয়েছে। আমরা মনে রাখবো এ বর্ণের উচ্চারণ হয় দুই ধরনের, একটা সংবৃত, একটা বিবৃত। ওকে, বাংলা ভাষার মূল ধ্বনি কয়টি? চলো এই প্রশ্নটা একটু আমরা উত্তর করি সবাই। একেবারে ক্লাসের শুরুতে ছিল, আমি বলেছিলাম এখানে বোঝাবুঝির কিছু নাই, জাস্ট বাংলা ভাষার মূল ধ্বনি কয়টা, মূল বর্ণ কয়টা, এটা একটু জেনে রাখলেই হবে।
ওকে? বাংলা ভাষার মূল ধ্বনি ৩৭টা। ঠিক আছে? তো আমরা এটা পড়েছি। এখন এটা নিয়ে আর বেশি কথা বলার মনে হয় না প্রয়োজন আছে। চলো তাহলে আমরা একেবারে ফালতু একটা টপিক আমরা শেষ করলাম। উচ্চারণ, এবং আমার কেন জানি মনে হয় উচ্চারণ থেকে পরীক্ষায় একটা প্রশ্ন থাকতেই পারে। এটা অসম্ভব কিছু না। যেকোনো একটা শব্দ দিয়ে বললে এই শব্দের উচ্চারণটা কি? তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা যদি ভাইয়া তোমাদের ৯ম-১০ম শ্রেণীর ব্যাকরণ বইয়ে যে উচ্চারণ টপিকটা আছে, তোমরা যদি জাস্ট এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে পড়ে যাও, প্রত্যেকটা শব্দের উচ্চারণ দেখে যাও, আমি কনফার্ম যে তুমি পরীক্ষায় উত্তর করে আসতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ। তো এবার তাহলে চলো শব্দ ও পদের গঠনটা আমরা একটু দেখে আসি এবং আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। হুম, লাগবে না। ওকে। একটা শব্দ বিভিন্নভাবে গঠিত হয়। এখন কিভাবে গঠিত হয়, আমি সেই জিনিসগুলো এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন। এখান থেকে এসএসসি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে? এবং আমি আপাতত কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি এবং বারবার সেই ক্লাসের শুরু থেকে বলি, কেউ আমার কথা পাত্তা দেন না। সেটা হচ্ছে আমি যখন ক্লাসে যেটুকু পড়াই, কাইন্ডলি আপনারা একটু ওই চ্যাপ্টার অর্থাৎ বইয়ের ওই যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারে কাইন্ডলি একটু চলে যাবেন। একজন আমাকে বলছে বইয়ের কত পৃষ্ঠা? ভাইজান আমি বই-টই তো নিয়ে বসিনি। আমি জানি না এই মুহূর্তে বইয়ের কত পেজ। আপনি একটু সূচিপত্র দেখে চলে যান, পাবেন। ঠিক আছে? মোহাম্মদ গোলাম বলছে আমার কমেন্ট তো আপনি দেখেন না। ভাইরে ভাই, ক্লাসে এই মুহূর্তে ১০০০ এর মতো স্টুডেন্ট। আমি যদি সকল গোলাম মোহাম্মদের মানে কি বলবো? আমি কমেন্ট পড়তে যাই, আজকে তাহলে আর ক্লাস শেষ হবে না। আমি ভাইয়া তোমাদের সবার কমেন্ট দেখি। জাস্ট যেটা নেওয়ার মতো ২-১ টা কমেন্ট নেই। কেননা তোমরা বুঝতে পারছো আমাদের ক্লাসের তো একটা টাইম লিমিটেশনস থাকে। আমি যদি সবার কথা নিতে চাই তাহলে দেখা যাবে আমিই শেষ। ক্লাস আর শেষ হবে না। বুঝতে পারছি? তো ডোন্ট ওয়ারি ভাই। তোমাদের যেকোনো কনফিউশন আমি তো বলেছি, যেকোনো সময় তোমরা যেকোনো গ্রুপে, তোমরা আমাদের বিভিন্ন ফেসবুক গ্রুপে আছো, বিভিন্ন জায়গায় কানেক্টেড আছো, আমাদের ফ্র্যাঙ্কলি জানাবে। ডোন্ট ওয়ারি। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, এই যে দৈনন্দিন জীবনে আমরা শত হাজার শব্দ প্রয়োগ করছি। এখন একটু জানার প্রয়োজন আছে যে এই শব্দ আসলে কিভাবে গঠিত হয়? কোন প্রক্রিয়ায় একটা শব্দ গঠিত হয়? এখন আমরা এই শব্দ ও পদের গঠন এই চ্যাপ্টারে এটাই আমরা একটু দেখার চেষ্টা করব। খুব মনোযোগ দিয়ে শোনো। খুবই ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে ২টা-৩টা প্রশ্ন কিন্তু প্রতি বছর থাকে। একেবারে সহজ চ্যাপ্টার, ১০ মিনিট আমার কথা শুনলে এমনি তুমি পারবা। এই ১০ টা মিনিট কথা শুনতে হবে। একটা শব্দ বিভিন্নভাবে গঠিত হয়। তার মধ্যে একটা প্রক্রিয়ার নাম হচ্ছে উপসর্গ। উপসর্গ নিয়ে আমি এখন ১ টা সেকেন্ড কথা বলব না। কেননা উপসর্গ নিয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে আজকে। ওইখানে যেয়ে আমি আমার মতো করে বুঝিয়ে দিব। আপাতত উপসর্গ নিয়ে একটা কথা বলছি না। বরং আমি পরবর্তীতে চলে যাই। একটা শব্দ গঠিত হয় অনেকভাবে, তার মধ্যে একটা ধরন হচ্ছে প্রত্যয়। অনেকভাবে গঠিত হয়, তার মধ্যে একটা ধরনের নাম কি? প্রত্যয়। তাহলে এখন একটু চলেন তাহলে প্রত্যয়টা একটু বুঝে আসি যে প্রত্যয়টা কি? এক বইয়ে একটা কথা লেখা থাকে। আমি যেভাবে বলছি সেভাবে আপনি মাথায় ঢুকায় রাখেন।
আপনারা ছোট্টবেলা থেকে মোটামুটিভাবে সন্ধি পড়েছেন। প্রকৃতি প্রত্যয় নিয়ে আমরা অনেক ডিটেইলস কথা বলবো। আপাতত খুব শর্টকাট একটা কথা বলি। ছোটবেলা থেকে ভাইয়ারা সন্ধি যা পড়েছো, সন্ধি যেভাবে পড়েছো, মনে করো প্রকৃতি প্রত্যয় ঠিক তাই। এর বাইরে কিছু না। তুমি ধরে নাও এটা এক ধরনের প্রকৃতি প্রত্যয়। একটা শব্দকে সন্ধিতে আমরা কি করি? সন্ধিতে আমরা কি করি? মনে করো বিদ্যালয় একটা শব্দ, এই শব্দটাকে আমরা লিখি বিদ্যা যুক্ত আলয়। মানব একটা শব্দ, আমরা এটা সন্ধি বিচ্ছেদ করি মনু যুক্ত স্ন, মানব। নীলিমা সন্ধি বিচ্ছেদ করি নীল যুক্ত ইমন। হয়তো তোমরা এগুলো পড়োনি, এই জন্য অনেকের কাছে একটু আনকমন লাগছে, বাট আমি এটা মনে করো এক প্রকার সন্ধি বিচ্ছেদ করে দিলাম। অর্থাৎ আমি কি বললাম, যে কোনো একটা শব্দকে আমরা যেভাবে সন্ধি বিচ্ছেদ করি ঠিক সেই প্রক্রিয়ায় সেটাকে প্রকৃতি প্রত্যয় করা যায়। প্রকৃতি প্রত্যয়টা তাহলে কি? একটা শব্দকে ভাঙার পরে প্রথমে যে অংশটা থাকে সেটার নাম হচ্ছে প্রকৃতি। একইভাবে একটা শব্দকে ভাঙার পরে পরবর্তীতে যে অংশটা থাকে সেটার নাম হচ্ছে প্রত্যয়। যে কোনো একটা শব্দ, পৃথিবীতে প্রত্যেকটা শব্দকে কিন্তু এরকম ভেঙে চুরে লেখা যায়। তো আমি আপাতত 3টা শব্দকে ভেঙে চুরে লিখে দেখিয়ে দিলাম, এবং আমরা মনে রাখবো একটা শব্দকে ভাঙার পরে প্রথমে যে অংশটা থাকে তাকে বলে প্রকৃতি, আর পরবর্তীতে যে অংশটা থাকে সেটাকে বলে প্রত্যয়। তাহলে এবার বইয়ের ভাষার কাছে আমরা একটু যাই, তো দেখি বইয়ের ভাষার সাথে আমার কথা মেলে কিনা। যেসব শব্দাংশ শব্দ মূলের পরে বসে নতুন শব্দ গঠন করে। একটা শব্দ এসেছে শব্দমূল। এই মুহূর্তে তুমি যেখানে বসে ক্লাস করছো, ধরে নিচ্ছি তুমি একটা রুমে বসে ক্লাস করছো, এই রুমের কি একটা মূল বা এর একটা ভিত্তি আছে না? আছে কিনা? ইংরেজিতে আমরা যেটাকে বলি ফাউন্ডেশন। বলে না যে বিল্ডিং এর ফাউন্ডেশন খুব শক্তিশালী করতে হবে। তাহলে একটা ফাউন্ডেশন আছে একটা বিল্ডিং এর। বাইরের দিকে তাকিয়ে দেখো, একটা গাছের দিকে তাকিয়ে দেখো, বা গাছের কথা চিন্তা করে দেখো, একটা গাছের কি একটা মূল আছে কিনা? এবং ওই মূলের উপর ভিত্তি করে গাছটা কিন্তু আস্তে আস্তে বেড়ে ওঠে। তাহলে আমি কি বলতে চাচ্ছি, এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ফাউন্ডেশন রয়েছে, একটা বেজ রয়েছে, একটা গোড়া রয়েছে। আবার বলছি, এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের যেহেতু একটা ফাউন্ডেশন রয়েছে, একটা গোড়া রয়েছে, তাহলে এই পৃথিবীতে যত শব্দ আছে প্রত্যেকটা শব্দের একটা গোড়া থাকবে, প্রত্যেকটা শব্দের একটা ফাউন্ডেশন থাকবে। এটাই স্বাভাবিক কিনা? তুমি আমাকে বলো, হয়তো তুমি বা আমি জানি না এই পৃথিবীতে শত শত কোটি কোটি শব্দ, কয়টা শব্দের গোড়া বা ফাউন্ডেশন আমরা জানি? জানার কথাও না। তবে আজকে আমরা একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে এই পৃথিবীতে প্রত্যেকটা শব্দের একটা মূল রয়েছে, একটা গোড়া রয়েছে। আর এই যে প্রত্যেকটা শব্দের এই মূল বা এই যে গোড়া, এটাকে বলা হচ্ছে শব্দমূল। যেমন বিদ্যালয় একটা শব্দ, এটার মূল এসেছে বিদ্যা থেকে। মানব একটা শব্দ এসেছে মনু থেকে। নীলিমা একটা শব্দ এসেছে নীল থেকে। তাহলে ওই শব্দগুলোর গোড়া হচ্ছে এগুলো বা মূল এগুলো, এই জন্য এগুলোকে বলা হচ্ছে শব্দমূল। আর আমরা মনে রাখবো এই শব্দমূলের পরে আর যা যা বসবে এগুলোই হচ্ছে প্রত্যয়।
অর্থাৎ ধরে নিচ্ছি তোমার বিল্ডিং এর ভিত্তি, বিল্ডিং এর এই ভিত্তি বাদ দিয়ে পরে তুমি যা যা করেছো, ফাউন্ডেশনের উপরে ১ তলা দিয়েছো, ২ তলা দিয়েছো, বা একটা ঘর করেছো, উপরে টিনের ছাউনি দিয়েছো, বা যা করছো, ওই সবই হচ্ছে প্রত্যয়। অর্থাৎ ফাউন্ডেশন বা শব্দমূলের বাইরে যে আর যা যা আছে সব। দেখো, ছোট্ট একটা কথা আমি কত ভাবে এটা বুঝাই দিলাম। তাহলে প্রত্যয় বলতে কি হলো? যে কোনো শব্দমূলের পরে যখন আরেকটা নতুন শব্দাংশ যুক্ত করা হয়, তখনই সেটাকে আমরা বলছি প্রত্যয়। আমি আপনাদের বোঝাতে পেরেছি কিনা? একটু কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো, প্রত্যয় বলতে কি বোঝায়, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো ভাইয়ারা, ছোট্ট ছোট্ট ভাইয়ারা, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও তো যে প্রত্যয় বলতে কি বোঝায়, এবার বুঝতে পেরেছো কিনা? একেবারে সোজা, এখানে না বোঝার কিছু নাই রে ভাই। আমি তো কঠিন কিছু বলিনি। এটা প্রকৃতি, এটা প্রত্যয়, ওটা আমরা প্রকৃতি প্রত্যয় ক্লাসে ডিটেইলস জানব। আপাতত প্রত্যয় বলতে কি বোঝায় সেটা বুঝেছি কিনা? আকাশ মেঘে ঢাকা, ওকে, থ্যাংক ইউ। এই যে সবাই বুঝে গেছো। আরে তোমরা তো এমনি বুঝবা, আমি তো জানি। ইউ পিপল আর ভেরি জিনিয়াস। বোঝারই কথা। থ্যাংক ইউ। যদি আমরা বুঝে থাকি, এবার তাহলে চলুন আমরা পরবর্তীতে আগাই। প্রত্যয় বুঝলাম, এবার আমাকে বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে বিভক্তি কাকে বলে। চলুন বিভক্তি কাকে বলে এটা আমরা একটু অন্যভাবে বুঝে আসি। আমরা যখন কারক বিভক্তি নিয়ে আলোচনা করব, তখন একেবারে ডিটেইলস বুঝবো। আপাতত বিভক্তির একটা বেসিক জিনিসটা আমরা এখন একটু বুঝে নিই। যেমন আপনি এই মুহূর্তে একটা ঘরে অবস্থান করছেন, ভালো কথা, আপনি ঘরেই থাকেন, কোনো সমস্যা নেই। তাহলে এই যে ঘরে আপনি অবস্থান করছেন, এই ঘরের শব্দটা কোথা থেকে এসেছে? ঘর থেকে এসেছে। তারপরে আপনি কি করেছেন? এর সাথে একটা এ বিভক্তি এ যোগ করে দিয়েছেন, ঠিক কিনা? অর্থাৎ মূল শব্দ ছিল ঘর, ঘরের সাথে আপনি এ যোগ করে দিয়েছেন। এই যে আপনি এটা যোগ করে দিয়েছেন, এই এটাকে আমরা বলছি বিভক্তি। ছোট্ট ছোট্ট ভাইয়ারা, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আমি তো বারবার বলবো না। আর সত্যি কথা বলতে তোমরাও জানো যে বারবার বলার মতো সময় আমাদের হাতে থাকে না। ১ ঘন্টার ক্লাস দেখবা দেখতে দেখতে চলে যায়। আবার বলছি, মূল শব্দের সাথে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়, সেই অতিরিক্ত শব্দাংশের নাম হচ্ছে বিভক্তি। এবং আরেকটা কথা মনে রাখবা, বিভক্তিগুলোর আলাদাভাবে কিন্তু কোনো অর্থ থাকে না। যেমন আমি বললাম রাজার পুত্র, রাজপুত্র। তাহলে এই যে রাজার, রাজার সাথে এই যে রটা আমি যোগ করেছি, এটাই হচ্ছে বিভক্তি। তাহলে এখন একটু নিজের কাছে নিজে চিন্তা করে দেখো তো, এই র আলাদাভাবে যদি তোমার কাছে কেউ জিজ্ঞাসা করে র মানে কি, বলবা র কি? র একটা বর্ণ, ব্যঞ্জন বর্ণ। এ কি? বলবা এও তো একটা স্বরবর্ণ। এটাই বলতে পারবা। অর্থাৎ বিভক্তিগুলোর আলাদাভাবে সাধারণত অর্থ হয় না।
জাস্ট কি হয়, এরা একটা শব্দের সাথে বা শেষে বসে ওই শব্দটার অর্থ প্রকাশে সহায়তা করে। তাহলে বিভক্তি বলতে কি বোঝায়? আপনারা কি একটু হলেও বুঝতে পেরেছেন? ওকে, এইটুকু বুঝলেই হবে। আমরা যখন কারক বিভক্তি আলোচনা করব তখন এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করতে পারবো। তবে আপাতত পরীক্ষায় এমসিকিউ টাইপের যদি কোশ্চেন আসে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সাথে যে শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে বিভক্তি বলে। মনে রাখবেন, কারক বোঝাতে যা হোক সেটাই বিভক্তি। আরেকটা কথা মনে রাখবেন, বিভক্তিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ক্রিয়া বিভক্তি আর একটা কারক বিভক্তি। মনে রাখবেন, ক্রিয়াপদের সাথে যা যুক্ত হয় সেটাই হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেমন আমি কাজটি করলাম, তাহলে কর বা করা এটা একটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সাথে কি যুক্ত হয়েছে? এই লাম যুক্ত হয়েছে। তাহলে ক্রিয়াপদের সাথে এই যে অতিরিক্ত যেটা যুক্ত হয়েছে এটাই হচ্ছে ক্রিয়া বিভক্তি। আর ক্রিয়াপদ বাদ দিয়ে এই পৃথিবীতে যে কোনো শব্দের সাথে, যেমন কৃষক একটা শব্দ, তার সাথে যুক্ত হয়েছে এর বা র, কৃষকের, এই এরটাই হচ্ছে মনে করেন কারক বিভক্তি। ঠান্ডা মাথায় বোঝেন, এত কিছু আপনার এই ক্রিয়ার কালটাল মনে রাখতে হবে না, এটা বাদ। আপনি মনে রাখেন বিভক্তিকে দুই ভাগে ভাগ করা যায়, ক্রিয়া বিভক্তি এবং কারক বিভক্তি। ক্রিয়া বিভক্তিটা কি? ক্রিয়াপদের সাথে যা সম্পর্কিত সেটাই ক্রিয়া বিভক্তি। আর ক্রিয়াপদ বাদ দিয়ে এই পৃথিবীতে আর যা আছে সব হচ্ছে কারক বিভক্তি। ডোন্ট ওয়ারি ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যখন কারক বিভক্তি আলোচনা করব তখন এগুলো নিয়ে আরো অনেক ডিটেলস আলোচনা করা যায়। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নির্দেশক। আমি যে কত কষ্ট করে আপনাদের বুঝাই দিই, আপনারা কথাও শোনেন না। আমি একটু বলি যে খাতায় একটু সুন্দর করে এইসব কথাবার্তাগুলো একটু লিখে রাখতে হয়। আজকে পাত্তা দিচ্ছেন না, দুদিন পরে পরীক্ষা যখন ধরা খাবেন তখন বুঝবেন ঠেলা। এসএসসি পরীক্ষায় গত কয়েক বছরের প্রশ্ন উত্তরপত্র রেজাল্ট অ্যানালাইসিস করে দেখা গেছে বেশিরভাগ ছেলেমেয়ে এই বাংলার কারণে কিন্তু এ প্লাস মিস হয়ে যাচ্ছে। মানে যে সাবজেক্টগুলো সে গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না, পড়ে না, শেষ পর্যন্ত ওই সাবজেক্টগুলোই তার মানে সবচেয়ে প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়। এত সহজ মনে করেন না। আবার খুবই সোজা, যদি আপনি সিস্টেম অনুযায়ী পড়েন, টেকনিক অনুযায়ী পড়েন। দেখেন, আমি কিন্তু চাইলে ওই বইয়ের কথাগুলো বই অনুযায়ী বুঝাই দিতে পারতাম। আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় যে সুন্দর করে ধীরে ধীরে আস্তে আস্তে বুঝাই দিচ্ছি। এখন আপনাকে ওই জায়গাগুলো নোট করতে হবে। ভাইয়া কি বলেছিল সেটা তোমার মতো করে তুমি সুন্দর করে বুঝবা, তারপরে নিজের মতো নোট করবা, বইয়ে দাগিয়ে রাখবা কি কি বলেছিলাম, কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট বলেছিলাম সেগুলো দাগায় রাখতে হবে। এই যে নির্দেশক, দেখো নির্দেশকটা আমি কিভাবে বুঝাই আর তোমার বইয়ে কিভাবে বোঝানো হচ্ছে। নির্দেশকের ইংরেজি হচ্ছে আর্টিকেল। ইংরেজিতে যে কয়টা টপিক অনেক বেশি সহজ চিন্তা করা হয়, বিবেচনা করা হয়, একটা হচ্ছে আর্টিকেল। ইংরেজিতে আর্টিকেল যা, বাংলায় নির্দেশক তাই। একটা কথা মনে রাখবেন, ইংরেজিতে আর্টিকেল বসে সব সময় শব্দের পূর্বে। যেমন আমি বললাম দ্য বুক, কিন্তু দা বুক এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে বইটি। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখেন তো, ইংরেজিতে এই যে দা বসেছিল আর্টিকেল, এই দার জন্য যে বাংলায় কি শব্দটা আসলো
তাহলে এখন আমরা কি বলতে পারি? ইংরেজিতে আর্টিকেল বসে শব্দের পূর্বে, কিন্তু বাংলায় সেই আর্টিকেল, যেটাকে আমরা বাংলার ব্যাকরণের ভাষায় বলছি নির্দেশক, সেটা বসে সব সময় শব্দের শেষ, অর্থাৎ বাংলা শব্দের শেষ। তাহলে আমি কি বলতে পারি? নির্দেশক সবসময় শব্দের শেষে বসে। বইটি, কলমটি, যেটি, এবং নির্দেশকের কাজ হচ্ছে নির্দেশ করে দেওয়া, সুস্পষ্ট করে দেওয়া, ডেফিনিট করে দেওয়া, ডিফাইন করে দেওয়া। আমি কি বোঝাতে পেরেছি? সোজা কথা। তো দেখেন, আমি কিন্তু আপনার বইয়ের ভাষা কিন্তু এখানে প্রয়োগ করছি না। আমি বইয়ের ভাষা পড়াইলে 10 মিনিটে পড়া হয়ে যেত। আমি কিন্তু আপনাকে বেসিক জিনিসটা বুঝায় দিচ্ছি যে আর্টিকেল যা, নির্দেশক তাই, কিন্তু পার্থক্যটা কোথায়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি যদি এটা বুঝে থাকেন, এবার আপনি বইয়েতে চলে যান, স্পষ্ট পারবেন। দেখেন যা লেখা আছে বইয়ে, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে দেয় তাকেই বলা হয় নির্দেশক। যেমন লোকটি, ভালোটুকু, এইটি, টুকু, টুকুন, সব হচ্ছে নির্দেশক। আই থিঙ্ক দ্য কনসেপ্ট ইজ ক্লিয়ার নাও। আমরা এখন আরেকটা জায়গায় চলে যাব, সেটা হচ্ছে বচন এবং বলক। বচন এবং বলকটা কি? বচন একেবারে সোজা, ইংরেজিতে আমরা যেটাকে বলি নাম্বার, বাংলায় হচ্ছে সেটাই বচন। সবসময় আমরা মনে রাখবো, বচন দ্বারা সবসময় সংখ্যা জাতীয় কিছু বোঝানো হবে। বচন দ্বারা সবসময় কি বোঝানো হবে? সংখ্যা। যদি বচনকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, এক বচন এবং বহু বচন। এক বচন দ্বারা সবসময় একটা জিনিসকে বোঝানো হয়, আর বহু বচন দ্বারা বোঝানো হয় বহু জিনিসকে। শেষ। যেমন আমি বললাম ছেলেটা খুব দুষ্ট, তাহলে এই যে ছেলেটা, একটা ছেলের কথা বলছি। এবার আমি বললাম যে ছেলেরা খুব মেধাবী, কথার কথা বলছি। তাহলে এই যে ছেলেরা বললাম, দেখো অনেকগুলো ছেলের কথা। তো এই যে একটা কথা বললাম, অর্থাৎ বচন সবসময় সংখ্যা জাতীয় কিছু বোঝানো। ওকে, থ্যাংক ইউ। বলক থেকে পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে। বলক, বলকের কাজ হচ্ছে আর কিছু না, আপনার বক্তব্যকে জোরালো করা, আর কিছু না। আমরা দৈনন্দিন জীবনে চলার পথে এরকম অহরহ কথা বলি, যেটার মাধ্যমে বক্তব্য অনেক বেশি জোরালো হয়, সেগুলোকে বলা হয় বলক। যেমন আমি তোমাকে বললাম, তোমাকে এখনই যেতে হবে। কেন? আমি বলতে পারতাম না, বেটা তোমাকে এখন যেতে হবে? তাহলে যে এখন, এখন আর এখনই, এই দুইটার মধ্যে পার্থক্য যদি আপনি না বোঝেন, এ তো আপনাকে জোর করে বোঝানো যাবে না। আমি বললাম ভাইয়া তোমাকে এখন পড়তে হবে, কি সুন্দর একটা কথা। এবার আমি যদি বলি তোমাকে এখনই পড়তে হবে, তার মানে কি? খুব অর্ডার করছি? নো, আমি তোকে রিকোয়েস্ট করতে পারি। বাবা মা এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, তোমার এখন পড়াশোনা করা উচিত। বাবা মার মুখের দিকে তাকিয়ে হলো তো একটু পড়াশোনা করা উচিত, তাই না? আর কত ফাঁকি ঝুঁকি দিবা, তাই না? এবং আমি জানি তোমরা অনেক ভালো, তো বাবা মার সম্মান রাখবে, বাবা মার কথা ভাববে।
মনে রাখবে তোমার জন্য তারা অনেক স্যাক্রিফাইস করছে। তো স্যাক্রিফাইসের মূল্য দিতে হবে। তো এই যে আমি বলছিলাম পড়াশোনার কথা, অর্থাৎ যে সকল শব্দাংশ দ্বারা ওই শব্দ অনেক বেশি জোরালো হয় সেটাকেই বলা হয় বলক। এই আরেকটা বিষয় আছে, যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে বলে স্বলগ্নক পদ, যেসবে লগ্নক থাকে না এগুলোকে বলে অলগ্নক পদ। শেষ, বোঝাবুঝির কিছু নাই। লগ্নককে দুই ভাগে ভাগ করা যায়, লগ্নক সরি স্বলগ্নক আর অলগ্নক। জাস্ট একবার দেখে গেলে হবে, তেমন কঠিন কিছু। ওকে, তো এটা কি হলো? আচ্ছা, এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আপনাদের বইয়ে আছে এই জন্য এটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে শব্দ কাকে বলে? সাধারণত দৈনন্দিন জীবনে চলার পথে কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ হয়। আর ওই শব্দ যখন কোনো বাক্যে আমরা প্রয়োগ করি তখন সেটা হয়ে যায় পদ। শব্দ যখন কোনো বাক্যে আমরা প্রয়োগ করি তখন সেটা হয়ে যায় পদ। একটা শব্দের অংশ হতে পারে উপসর্গ ও প্রত্যয়, আর একটা পদের অংশ হয় বিভক্তি, নির্দেশক, বচন ও বলক। ওকে, শব্দ দুই ভাগে বিভক্ত, মূল শব্দ, সাধিত শব্দ। আর গঠন অনুযায়ী পদ দুই রকমের, অলগ্নক, স্বলগ্নক পদ। একটা তথ্য মনে রাখবা, যে কোনো শব্দ রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। যে কোনো শব্দ কিসের আলোচ্য বিষয়? রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু পদ রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আলোচ্য বিষয়। এখান থেকে কিন্তু এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে, 9-10 প্রশ্ন আসবে। তো আমার কাছে মনে হয় এখানে না বোঝার মতো কিছু নেই। একবার বা দুইবার রিডিং পড়ে যাবা, তোমরা এটা উত্তর করতে পারবা বলে আমার মনে হয়। তো এই যে শব্দ ও পদের গঠন, এতক্ষণ এত কিছু আলোচনা করলাম, বলক, বচন, নির্দেশক, প্রত্যয়। একটু কমেন্ট বক্সে জানান তো আপনারা সবকিছু বুঝতে পেরেছেন কিনা। একটু কমেন্ট বক্সে জানালেই হবে। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। হুম, ঠিক আছে। ওকে, একজন বলছে এগুলো পারি। আচ্ছা, যেহেতু পারো খুবই ভালো কথা। এর থেকেও সহজ একটা টপিকে আমরা এখন চলে যাচ্ছি, সেটা হচ্ছে উপসর্গ। চলো আমরা তাহলে একটু উপসর্গটা নিয়ে টুকটাক আলোচনা করে তারপরে আজকে একটু পরে আস্তে আস্তে আমরা ছুটি নিব। উপসর্গ হচ্ছে একেবারে সহজ চ্যাপ্টার। উপসর্গ একেবারেই সহজ চ্যাপ্টার, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ওকে, উপসর্গটা কি একেবারেই সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি, আমার মতো করে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা আগে আমার কথাটা একটু শোনো, না শুনলে হবে না। একই চলো তাহলে একটু আলোচনা করা যাক। ওকে, এখানে একটা কি মতো আসতেছে যে, না আমি চাচ্ছিলাম এইটা, আমার এইটা তো লাগবে।
এখান থেকে? আচ্ছা, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। একটু টেকনিক্যাল ইস্যু হয়েছিল, ক্লিয়ার। এখন আমরা একটু আমাদের মতো বুঝে নিই। উপসর্গ বোঝার আগে চলো দেখি অন্য কিছু একটু বুঝে নিই। ও বাবা, দাঁড়াও আমি ঠিক করে নিচ্ছি। ওকে, মনে করো এই যে মনে করো হার একটা শব্দ, হতেই পারে হার একটা শব্দ, সমস্যা কি? এবার হারের পূর্বে আমি মনে করো বসালাম প্রো, হারের পূর্বে আমি মনে করো বসালাম উপ, হারের পূর্বে আমি মনে করো বসালাম অনা। তাহলে দেখো তো শব্দগুলো আপাতত তিনটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। একটা হলো প্রহার, প্রযুক্ত হার প্রহার, উপযুক্ত হার উপহার, অনাযুক্ত হার হয়ে গেল অনাহার। অনাযুক্ত হার হয়ে গেল অনাহার। তাহলে বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আমরা সবসময় মনে রাখবো এই যে প্র, উপ, অনা, এই তিনটা শব্দাংশ যুক্ত হয়ে এই যে মূল যে শব্দটা ছিল হার, দেখো তো হারের পূর্বে প্র বসে একরকম অর্থ হয়েছে, হারের পূর্বে উপ বসে এক অর্থ হয়েছে, হারের পূর্বে অনা বসে আরেক রকম অর্থ হয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হবে উপসর্গ হলো এমন একটা বিষয় যার নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গের নিজস্ব কোনো প্রকার অর্থ নেই, কিন্তু ওই উপসর্গ কি করে, অন্য যে কোনো শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থ প্রকাশে সহায়তা করে। আবার বলছি, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু ওরা কি করে, অর্থাৎ এই উপসর্গগুলো কি করে, যে কোনো শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থের সংযোজন বিয়োজন বা অর্থের অর্থ প্রকাশে বা ভিন্ন অর্থ প্রকাশে সহায়তা করে। যেমন মনে করো প্রহার মানে হচ্ছে মনে করো কাউকে বকাঝকা দেওয়া। একইভাবে উপহার মানে কি, উপহার মানে গিফট। আমার তো মনে হয় আমাদের সবারই কম বেশি গিফট পেতে ভালো লাগে। তারপরে অনাহার, অনাহার মানে কি, না খেয়ে থাকা, কষ্টে থাকা। তাহলে দেখো ভাই, ওই ঠিক হার কিন্তু ঠিকই আছে, কিন্তু কি হয়েছে, ওই হারের পূর্বে বিভিন্ন উপসর্গ বসে বিভিন্ন অর্থ হয়ে গেছে। তাহলে এটার জন্য কি ওই হার দায়ী নাকি এই উপসর্গগুলো দায়ী? সত্যি কথা বলতে ওই উপসর্গগুলো দায়ী। অর্থাৎ একটা একটা উপসর্গ এক একভাবে যুক্ত হওয়ার কারণে এক একটা অর্থ সে প্রকাশ করে। তাহলে আমরা এখন কি বলতে পারি, উপসর্গের নিজের কোনো অর্থ তৈরি করার ক্ষমতা নেই। সুন্দর করে জিনিসটা বুঝে রাখো। এইচএসসি পরীক্ষায় এই প্রশ্নটা, বোর্ড পরীক্ষায় তোমাদের সময় প্রশ্ন আসতে পারে। এটা এমনি বললাম, এটা প্রায় প্রতি বছর এই প্রশ্নটা থাকে যে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে। অর্থ দ্যোতকতা মানে কি, নতুন অর্থ সৃষ্টি করার ক্ষমতা। অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। দেখো এই যে আমি একটু আগে বলছিলাম, এই যে উপসর্গগুলো কোথায় পড়ালাম একটু আগে, দেখো উপসর্গের নিজস্ব কোনো অর্থ কিন্তু নাই, কিন্তু এদের কি রয়েছে, অর্থ দ্যোতকতা। তার মানে নিজস্ব অর্থ তৈরি করার ক্ষমতা রয়েছে। ওই যে প্রর পরে হার বসে এক অর্থ হয়েছে, উপর পরে হার বসে এক অর্থ হয়েছে, এই জন্য এটাকে বলা হয়। আচ্ছা, এটা আমরা বেসিক জিনিস শুনলাম। এবার আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে উপসর্গ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, প্রশ্ন হবে উপসর্গ কয় প্রকার। আমরা মনে রাখবো উপসর্গ হচ্ছে মূলত তিন প্রকার: বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ।
আমরা মনে রাখবো যেটা বাংলা উপসর্গ হচ্ছে, সুন্দরভাবে মনে রাখবেন, বাংলা উপসর্গ 21টি। এই যে 21টা আপনাদের বইয়ে আছে, খুব সুন্দর করে আমি আপনাদের রিকোয়েস্ট করছি, বাংলা উপসর্গ বা তৎসম উপসর্গ এই 20টার থেকে যে কোনো একটা একেবারে ঠোঁটস্থ রাখবেন। যেমন আমি যখন ক্লাস 9-এ পড়তাম, আমি সেই সময় এই তৎসম উপসর্গগুলো আমার কাছে একটু সহজ লাগতো। আমি এই 20টা একেবারে ঠোঁটস্থ করে রাখছিলাম। সেই কত সাল আগে। ওই একই ঠোঁটস্থ জিনিস এখনো কাজ করছে। প্রপরা, অপশমনী, অনু, অবনীর, দূর্বি, অধি, সুদ, পরি, প্রতি, অপি, উপ, আ, শেষ। তাহলে পরীক্ষায় যদি এমসিকিউ আসে নিচের কোনটা তৎসম উপসর্গ, আমি চোখ বন্ধ করতে পারি। আর তৎসম বাদ দিয়ে যেটা আসে সেটা আন্দাজে দেশি দিয়ে আসি, হয়ে যায়, শেষ। ক্লাস 9 থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত এখান থেকে প্রশ্ন হয়। এসএসসি পরীক্ষায় একটা দুইটা তো থাকবেই। একটু মনোযোগ দিয়ে পড়ে যান, আশা করি পারবেন। তাহলে তৎসম উপসর্গ পড়ে গেলেন, দেশি উপসর্গ পড়লেন, এবার বিদেশি উপসর্গ। আপনাদেরকে ছোট পরামর্শ দিয়ে দিচ্ছি, চুরি করে খাতায় লিখে রাখেন, কাউরে বলবেন না। বিদেশি উপসর্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফার্সি উপসর্গ। কার দর নানিম ফি বদেবর বকম, 10টা ফার্সি উপসর্গ আছে, ঠোঁটস্থ করে রেখে দেন। আর আরবি উপসর্গ এগুলো আছে। যদি বলি এইটা 90% ইম্পর্টেন্ট আর এটা 10%, আর বাকিগুলো পড়ার দরকার নাই, বাদ। তাও একটু দেখে যেও, বলা যায় না। বুঝাতে পারছি? একটু বেশি বলা হয়ে গেল। মনে করো এটা 90%, এইটা 8%, আর বাকি এইটা 1%, এটা 1%, 100%। ঠিক আছে? তো ফার্সি উপসর্গগুলো সুন্দর করে পড়ে যাবে ভাই। থ্যাংক ইউ। এবার দেখো, এতক্ষণ উপসর্গ নিয়ে যা বললাম, আমার মনে হয় যে আমরা কম বেশি সবাই বুঝতে পারছি যে উপসর্গ কাকে বলে, আমরা বুঝতে পারলাম। তারপরে হচ্ছে আমি বললাম উপসর্গ 3 প্রকার, উপসর্গের ক্লাসিফিকেশনটাও তোমরা একটু পড়ে যাবা, আমার বিশ্বাস তোমরা পারবা। কিন্তু সমস্যা হচ্ছে উপসর্গ থেকে প্রশ্ন যদি একটু কঠিন হয়, এই ধরনের প্রশ্ন আসতে পারে। কথার কথা একটা সহজ দিয়ে দেখায় যে অতিকায় শব্দের অতি উপসর্গ দ্বারা কি বোঝানো হয়েছে। দোতনা শব্দের অর্থটার পাশে বইয়ে লিখে রাখেন, দোতনা মানে হচ্ছে অর্থ। দোতনা মানে কি? অর্থ। তো আমরা মনে রাখবো একটা শব্দে যে উপসর্গটা দিয়ে শব্দটা গঠিত হয়েছে, ওই উপসর্গের অর্থ কি, এইটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেহেতু আপনার উচিত হবে ওই উপসর্গের অর্থগুলো কি এটা একটু সুন্দর করে পড়ে যাবেন। যদি পরীক্ষায় প্রশ্ন অনেক বেশি কঠিন হয়, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। যেমন পরীক্ষায় প্রশ্ন আসলো অধিকার শব্দের অধি উপসর্গ দ্বারা কি বোঝানো হয়? কর্তৃত্ব বোঝানো হয়। অনাবৃষ্টি শব্দের অনা উপসর্গ দ্বারা কি বোঝানো হয়? বৃষ্টির অভাবকেই বলা হয় অনাবৃষ্টি। তো সবচেয়ে মজার কথা হচ্ছে ভাই, কি বলবো, 60 থেকে 70% তুমি এটা তোমার কমন সেন্স দিয়েই পারবা। যেমন অপকর্ম, এর অপ দ্বারা হচ্ছে খারাপ কিছুকে বোঝানো হয়েছে, যে খারাপ কর্মকেই তো বলে অপকর্ম, তুমি এমনি পারবা। ঠিক আছে? কিন্তু বাকি যেগুলো আছে, যেটা মনে হয় একটু কঠিন, যেমন পরীক্ষায় প্রশ্ন আসছে অভিজ্ঞ উপসর্গের অভি উপসর্গ দ্বারা কি বোঝানো হয়েছে? অভি উপসর্গ দ্বারা বোঝানো হয়েছে সম্যক। সম্যক মানে কি জানেন? সম্যক মানে হচ্ছে কোনো বিষয়ে যার সুস্পষ্ট জ্ঞান রয়েছে,
মিস্টার ফাহমিদা, আপনি অনেক প্রশ্ন করছেন অনেকক্ষণ ধরে। আমার কথাগুলো আগে শোনেন, কথাগুলো আগে শোনেন, এবং আপনি যে প্রশ্ন করছেন ওর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার জানা আছে। আমাকে প্রশ্ন দিয়ে অন্তত আটকানো যাবে না। কিন্তু আমার কথা হচ্ছে 1 ঘন্টার ক্লাস, আমি যদি আপনাদের সবার এখন উত্তর দিতে যাই, আমি তো ক্লাস শেষ করতে পারবো না। আমার এই কথাগুলো আগে আপনাকে শুনতে হবে তো। আমি কি বোঝাতে পারছি? মাহিনুর বলছে বইয়ে কোনো প্রকারভেদ নাই। বইয়ে নাই, আমি কেন দিলাম? যদি লাগে, এই জন্যে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রত্যেকটা শব্দের যে গোড়া বা যে উপসর্গ থেকে যে প্রশ্নগুলো এসেছে, এই উপসর্গের অর্থ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই উপসর্গের যে অর্থ, যেটাকে আমরা বলছি দোতনা, দোতনা শব্দের অর্থ হচ্ছে অর্থ। এই অর্থ অনেক গুরুত্বপূর্ণ, এটা একটু পড়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা দেখতে দেখতে মোটামুটি একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনারা এই উপসর্গের যে অর্থ রয়েছে এটা একটু ভালোভাবে পড়ে যাবেন। আশা করছি পরীক্ষা উত্তর করে আসতে পারবেন। তো আমি আপাতত আমরা কমেন্ট বক্সটা অন করে দিয়েছি একটু আগেই। তো আজকের আমরা মানে কি বলবো, এই যে সর্বশেষ যে বিষয়গুলো আলোচনা করলাম, এর উপর ভিত্তি করে আমি 4-5টা প্রশ্ন রেখেছি। আপনারা সবাই একটু উত্তর করবেন প্লিজ। সবাই দ্রুত উত্তর করি। প্রথম প্রশ্ন, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় তাকে কি বলে? খুবই সহজ প্রশ্ন, আমি পড়ানোর মধ্যে পড়িয়েছি। আশা করি আপনারা পারবেন। আমি যেটুকু পড়িয়েছি আপনি ওইটুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আপনি করুন, সমস্যা নেই, কিন্তু এটার বাইরের প্রশ্ন আপাতত না করুন, কেননা এটার মধ্যেই প্রশ্নেরই শেষ নাই। থ্যাংক ইউ, উত্তর চলে এসেছে। আমরা আজকে বলেছিলাম তোমাকে কাজটি এখনই করতে হবে, তখনই করতে হবে। এই যে রস্যই, এটাই হচ্ছে বলো। পরবর্তী প্রশ্ন, খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা যা বাংলা উপসর্গ একই কথা। থ্যাংক ইউ। আমরা মনে রাখবো খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, এবং আমি পাশাপাশি এটাও লিখে দিচ্ছি তৎসম উপসর্গ 20টি। এবং আমি বলেছি যে কোনো একটা ঠোঁটস্থ রাখবেন, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে। কিন্তু দেখেন প্রশ্নটা কত কঠিন একটা প্রশ্ন, যে অজ কোন উপসর্গ। আবার যদি আপনি পারেন, এটা একেবারেই সহজ। যদি পারে না, না পারলে কঠিন। আর এই জন্য বলেছি পড়তে। থ্যাংক ইউ। আপনারা মোটামুটি ভাবে সবাই উত্তর করতে পারছেন, দু একজনের হয়তো উত্তর ভুল হয়েছে। তো এটা কোনো ব্যাপার না, দু একজনের ভুল হতেই পারে। আর আমরা আজকে যে সব প্রশ্ন উত্তর করতে হবে আমি কিন্তু বলছি না, এটা অ্যাটলিস্ট আমরা ট্রাই তো করছি। থ্যাংক ইউ। আমরা মনে রাখবো যে অজ হচ্ছে বাংলা উপসর্গ। ভাই, তোমার যদি এটা পড়া না থাকে, জানা না থাকে, উত্তর করতে পারবেন না। হ্যাঁ, আপনারা লগ্নকের মধ্যেই থাকেন, এক গ্রুপ আছে লগ্ন কি, বলক কি, এ কি, তা কি। ভেরি গুড। প্রশ্নের উত্তর করা বাদ দিয়ে আপনারা ওইটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। ভাই, আমি উত্তর দিব, ডোন্ট ওয়ারি। নিমখুন শব্দের নিম উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়? দেখেন এই প্রশ্নটা কত কঠিন একটা প্রশ্ন।
সবাই একটু উত্তর করেন। দেখেন কত কঠিন এই প্রশ্নটা পরীক্ষা আসছে। এই প্রশ্নটা কিন্তু এসএসসি পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে। আপনারা উত্তর করতে পেরেছেন? দেখেন কত কঠিন একটা প্রশ্ন, আবার সহজ প্রশ্ন। নিমখুন শব্দের নিম উপসর্গ দ্বারা বোঝানো হয়েছে প্রায়। আমি এটাকে আরেকটু সহজ করে দিচ্ছি। নিম রাজি। নিম রাজি মানে হচ্ছে প্রায় রাজি, মানে অর্ধেক রাজি। তাহলে আমি কি বলছিলাম, যে উপসর্গগুলোর অর্থ যদি আপনার ভালোভাবে পড়া না থাকে তাহলে কিন্তু ভাইয়া আপনারা ভুল করবেন। আমি মনে হয় বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ। তো নিমখুন, নিমরাজি, এখানে এই নিম উপসর্গ দ্বারা বোঝানো হয়েছে প্রায়। থ্যাংক ইউ। দ্য লাস্ট কোশ্চেন, বিপরীত অর্থে ব্যবহৃত হচ্ছে কোন উপসর্গটি? দ্রুত দ্রুত। ওকে, বিপরীত অর্থে ব্যবহৃত হচ্ছে কোন উপসর্গটি? গড় হাজির। অর্থাৎ হাজিরের যে বিপরীত শব্দ এটাকে বলা হচ্ছে গড় হাজির। আচ্ছা, আজকে ক্লাসে বারবার একটা প্রশ্ন আসছে যে লগ্নক কি, লগ্নক কি, লগ্নক কি। এই লগ্নক জিনিসটা আমি একেবারে ক্লিয়ার করে দিচ্ছি, একেবারে সহজ করে। আমি যেখানে যা পড়িয়েছি সেখানে ওখানে আপনাকে নিয়ে যাচ্ছি, তাহলেই বিষয়টা আপনার জন্য ইজি হয়ে যাবে। সহজ করে বলছি, দেখেন খুব সহজ করে। এই যে উপসর্গ নিয়ে আলোচনা করলাম, প্রত্যয় নিয়ে আলোচনা করেছি, একবার শোনেন। উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, নির্দেশক, এইগুলো সব আমি আলোচনা করেছিলাম না? করেছিলাম কিনা? করেছিলাম। একটা শব্দ, একটা শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হয়, নির্দেশক যুক্ত হয়, একটা শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হয়, তখন ওই শব্দ যখন একটা পদে রূপান্তরিত হয়, অর্থাৎ মনে করেন এই একটা শব্দ, এই শব্দের সাথে আপনি এটা যোগ করছেন, সেটা যোগ করছেন, এটা করার পরে যখন সে একটা পদে যুক্ত হয়, একটা পদ তৈরি হয়, এই পদের নামই হচ্ছে লগ্ন। যেমন মনে করেন আমি বলেছিলাম, মনে করেন যে একটা শব্দ, এর সাথে আপনি যোগ করে দিয়েছেন টি, একটা নির্দেশক। তাহলে এই এক শব্দের সাথে টি যে আপনি যোগ করলেন নির্দেশক হিসেবে, তারপরে সেটা হয়ে গেল একটা লগ্ন। আমি বললাম ছেলে একটা শব্দ, এর সাথে আপনি যোগ করে দিলেন রা, তাহলে এই রা যোগ করে কি হলো? এই রা যোগ করে হয়ে গেল কিন্তু এটা একটা বহু বচনবাচক শব্দ। আর এই যে বহু বচন, এই যে বহু বচনবাচক শব্দ, এটার নাম হচ্ছে লগ্ন। অর্থাৎ আমি কি বলতে পারি, প্রত্যেকটা নির্দেশক, প্রত্যেকটা বলক, প্রত্যেকটা প্রত্যয় যুক্ত প্রত্যেকটা শব্দ হচ্ছে একটা একটা লগ্ন। অর্থাৎ কোন শব্দ যখন, বা একটা শব্দের সাথে যখন কোনো আরেকটা অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়, তখন সেই অতিরিক্ত শব্দাংশের নাম হচ্ছে লগ্ন। ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে আজকে ভাই দেখতে দেখতে একেবারে ক্লাস শেষ হয়ে গেছে।
আর কথা বলতে যাচ্ছি না। মুনতাসির নামক একজন বলছে পদ কাকে বলে? ইংরেজিতে যেটাকে বলা হয় পার্টস অফ স্পিচ, বাংলায় সেটাই পদ। এবার বোঝাতে পেরেছি? আমি জানি আপনারা অনেকেই আছেন ইংরেজিতে পার্টস অফ স্পিচ খুব ভালো বোঝেন, কিন্তু বাংলায় পদ বোঝেন না। একটা শব্দকেই একটা শব্দই একটা একটা পদ। যেমন কলম একটা শব্দ, এটাকে আমি যদি বলি একটা পদ, সেটাও রাইট, এটা একটা বিশেষ্য পদ। ওই যে বই, ওটা একটা শব্দ, ওটা একটা শব্দ। এবার যখন আমি পদ বলবো তখন ওটা একটা বিশেষ্য পদ। আর এখান থেকে সূচনা হয়েছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। এগুলো নিয়ে আমরা কথা বলবো পরে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, এবং আশা করছি পরবর্তী দিন ক্লাসে আবার কথা হবে, দেখা হবে। এই চ্যাপ্টারগুলো তোমরা অবশ্যই আরেকটু ভালোভাবে পড়বে। তারপরে যদি আরো কোথাও কোনো প্রশ্ন থাকে, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।